সাম্প্রতিককালে পুনেতে একটা রোগের আউটব্রেক হয়েছিল, যেখানে কিছু মানুষের নানা রকম পেটের প্রবলেম হচ্ছিল এবং কিছুদিন পরে দেখা যাচ্ছিল তাদের প্যারালাইসিস হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা ভীষণ সিভিয়ার, যেটা নাম আমরা জানি গুলেন বেরি সিনড্রোম, বা শর্ট ফর্মে জিবিএস। এইবারে জিবিএস নতুন কোনো রোগ, এটা কি ছোঁয়াচে? এটা যদি হয় তাহলে আমরা অগ্রিম কোনো সতর্কতা কি অবলম্বন করতে পারি? যদি এই রোগটা হয় তাহলে সার্ভাইভাল রেট কতটা, কতটা তাড়াতাড়ি রিকভারি করা যেতে পারে, এবং কাদের কাদের এই রোগটা পার্টিকুলারলি হয়, যদি এই রোগটা হয় তাহলে কতদিন সময় লাগে সুস্থ হতে, এটা কিভাবে বোঝা যায় হয়েছে, এবং এটা ট্রিটমেন্ট কি, জানবো আজকের ভিডিওতে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগন্যান্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশনে আপনি সেইটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। জিবিএস সিনড্রোমের ব্যাপারে কথা বলার আগে দুটো কথা বলে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের ব্যাপারে, আর একটা কথা হচ্ছে অটোইমিউন ডিজিজের ব্যাপারে। তো আমাদের যে নার্ভাস সিস্টেম সেটার যদি একদম প্রত্যেকটা ইউনিটের কথা আমরা ধরি, তাহলে এক একটা নিউরন দিয়ে আমাদের পুরো নার্ভাস সিস্টেমটা তৈরি। এইবারে নিউরনের, দেখুন ছবিতে দেখতে পাবেন নিউরনের যে স্ট্রাকচারটা, বেসিক যে স্ট্রাকচারটা আমরা হয়তো 9-10-এ কেউ কেউ পড়েছি, আর যারা পড়েননি তাদের ক্ষেত্রে এই ছবিটা কাজে লাগবে। এই যে নিউরনের যে লেজের মতো যে অ্যাকশনের পার্টগুলো, সেই পার্টগুলোতে একটা না লেয়ার থাকে, যেটাকে মাইলিন শীট বলে। এটা মূলত ওই তারের উপর একটা কাভার না থাকলে তারটা তো পুরো ওপেন হয়ে যাবে, ব্যাপারটা সেরকম। ওই ওয়ারিং এর ওপরে একটা লেয়ার কভার করা যে ব্যাপারটা, সেইটা হচ্ছে এই মাইলিন শীটটা। এইবার আমাদের শরীরের প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট, ধরুন আপনি হাত নাড়াচ্ছেন, পা নাড়াচ্ছেন, আমরা দেখছি, আমরা কথা বলছি, আমরা যে কোনো যে কোনো কাজের ক্ষেত্রে নিউরন ছাড়া আমাদের কোনো কিছু করা পসিবল না। এইবারে বলি অটোইমিউন ডিজিজটা কি। অটোইমিউন ডিজিজটা হচ্ছে আমাদের শরীরে যখন কোনো একটা ফরেন পার্টিকেল, কোনো একটা রোগ, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, প্রোটোজোয়া, ভাইরাস, কোনো কিছুর যখন অ্যাটাক হয়, তখন আমাদের বডি সেটাকে ফরেন পার্টিকেল হিসেবে ট্রিট করে, এবং সেই অ্যান্টিজেনটা, মানে যেটা ফরেন পার্টিকেলটা, সেটা তো বেসিক্যালি অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেনটার এগেনস্টে আমাদের বডি কিছু অ্যান্টিবডি প্রডিউস করে। অ্যান্টিবডি মানে হচ্ছে সৈন্য সামন্ত, যারা আমাদের বডিটাকে প্রোটেক্ট করে রাখবে, আমাদের ইমিউনিটিকে প্রপারলি মেনটেন করে রাখবে। এইবার এই যে অ্যান্টিবডিগুলো, অ্যান্টিজেনগুলোকে কিন্তু চিনতে পারে তাদের স্ট্রাকচার অনুযায়ী, তাদের সাইজ অনুযায়ী, পার্টিকুলার কিছু স্ট্রাকচারের জন্যই তারা তাদেরকে আইডেন্টিফাই করতে পারে। সমস্যাটা তখন হয় যখন এই অ্যান্টিজেনগুলো আমাদের বডির কোনো একটা পার্টের সাথে মিমিক করে, মানে একই রকম যদি দেখতে হয় তাহলে আলাদা করে অ্যান্টিবডি তো বুঝতে পারবে না কোনটা অ্যান্টিজেন, কোনটা ফরেন পার্টিকেল, আর কোনটা আমাদের শরীরেরই অর্গান। কিন্তু যেহেতু একরকম দেখতে, তাদের অ্যান্টিবডি মনে করে যে আমাদের বডির যে পার্টটা সেটাও হয়তো ফরেন পার্টিকেল, তো আমাদের বডিকেই সে অ্যাটাক করে, আমাদের বডির কোনো অর্গানকেই সে অ্যাটাক করে। এই যে ব্যাপারটা, সেটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। এবং এই অটোইমিউন ডিজিজগুলোর মধ্যে আমাদের সবার পরিচিত একটা নাম আছে, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস, গেঁটে বাত যেটাকে বলে। সেইটা বেসিক্যালি কিন্তু অন্য কোনো রকম রোগ না, একটা অটোইমিউন ডিজিজ। তো এই জিবিএস সিনড্রোমের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, যখন কোনো ভাইরাল অ্যাটাক হচ্ছে বা যখন কোনো ব্যাকটেরিয়াল অ্যাটাক হচ্ছে, পার্টিকুলারলি মানে এই যে পুনের কেসটা বা রিসেন্ট যে সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে একটা পার্টিকুলার ব্যাকটেরিয়ার ইনফেকশন থেকে হচ্ছে, যেটার নাম কম্পাইলোব্যাক্টার জেজুনি, যেটা সাধারণভাবে আমাদের ইন্টেস্টিনাল নানা রকম ডায়রিয়া, লুজ মোশন, এই ধরনের নানা রকম প্রবলেম ক্রিয়েট করে। তো কম্পাইলোব্যাক্টার জেজুনির ক্ষেত্রে পার্টিকুলারলি যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে এর যে সেলুলার লিপোপলিস্যাকারাইড স্ট্রাকচারটা রয়েছে না, সেই স্ট্রাকচারটা অনেকটা ওই নিউরনের মধ্যে যে মাইলিন শীটটা আছে, যে উপরে লেয়ারটার কথা বললাম, সেইটার সাথে মিমিক করে। মানে মাইলিন শীটের যে স্ট্রাকচারটা আছে সেইটা অনেকটা এই লিপোপলিস্যাকারাইড স্ট্রাকচারটার মতো সিমিলার। তো ওই মাইলিন শীটের যে স্ট্রাকচারগুলো, সেইগুলো দেখে সে ভাবছে যে ও বোধহয় এটা কম্পাইলোব্যাক্টার জেজুনেরই ওই লিপোপলিস্যাকারাইডটা, তো চলো অ্যাটাক করে এগুলোকে নষ্ট করে দিই। সে আলাদা করে বুঝতে পারছে না যে তার কাজটা অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, এইবার সে নিজের সেলগুলোকেই নষ্ট করে ফেলছে। এই যে প্রবলেমটা, সেইটার জন্যই কিন্তু এই
জিবিএস সিনড্রোমের ক্ষেত্রে যেটা দেখা যায়, একটা প্যারালাইটিক এফেক্ট হয়। একদম বেসিক সিমটমগুলোর মধ্যে একদম পা দিয়ে শুরু হয়। পা একটু অবশ হতে শুরু করে, ঠিকঠাক করে সাড় পাওয়া যায় না, ঝিনঝিনে একটা অনুভূতি হয় এবং সেটা ক্রমশ নিচ থেকে উপরের দিকে ওঠে, হাতে ছড়িয়ে পড়ে, হাতে ঠিক করে ধরতে পারা যায় না এবং ব্রিদিংয়ে কষ্ট হয়, মানে খাওয়া, নিঃশ্বাস নেওয়া, এভরিথিং। তো সেটার জন্য এই যখনই এই অ্যাটাকটা হচ্ছে তখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং তারপরে যখন সেটা আরও উপর দিকে উঠছে তখন আমাদের চোখে দেখতে প্রবলেম হচ্ছে, জল গিলতে সমস্যা হচ্ছে। এবং এই ক্ষেত্রে বলে রাখাটা জরুরি, জিবিএস সিনড্রোম কিন্তু কন্টাজিয়াস নয়। পার্টিকুলার এই যে কেসটাতে, মানে রিসেন্ট যে সমস্যাটা হচ্ছে কম্পাইলোব্যাক্টার জেজুনির জন্য, যেটা মেনলি ফুডবোর্ন অর ওয়াটারবোর্ন হতে পারে, মানে আমরা নানা রকম যে রোড সাইড খাবার খাই বা কোনো রকম ফুড যেটা কন্টামিনেটেড, সেই ধরনের খাবার খেলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। যদি এই ইনফেকশনটা আমাদের না হয় তবে আমাদের জিবিএস সিনড্রোমের কোনো রকম ভয় নেই। এবং এটার ক্ষেত্রে বলে রাখাটা ইম্পর্টেন্ট, আমাদের সবারই কিন্তু জিবিএস সিনড্রোম হবে না। এটা কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এটার জন্য দায়ী, কিছু জেনেটিক ফ্যাক্টর এটার জন্য দায়ী। মানে ধরুন 5,000 লোকের এই কম্পাইলোব্যাক্টার জেজুনির ইনফেকশন হয়েছে, তার মধ্যে হয়তো 5 জনের এই জিবিএস সিনড্রোম হতে পারে। এবং এখন এই হঠাৎ করে সাডেন আউটব্রেকটা হয়েছে বলেই কিন্তু আমরা জিবিএস সিনড্রোমের কথা এত জানতে পারছি। আদারওয়াইজ এটা বহু দিন ধরে রয়েছে, বহু যুগ ধরে রয়েছে, বহু সময় ধরে এটা ট্রিটমেন্ট করা হয়। যদি কেউ একটু খোঁজ খবর রাখেন বা যদি কারো ফ্যামিলিতে এটা হয়ে থাকে তারা হয়তো জানবেন এটা নতুন কোনো রোগ নয়। যদি কারোর একবার জিবিএস সিনড্রোম হয়ে যায় তাহলে কি তার আবার হওয়ার চান্সেস থাকে? রিঅকারেন্সের চান্স মোটামুটি 2 থেকে 3% ফিরে আসতে পারে, মানে একবার হয়ে গেছে আবার হতে পারে, আদারওয়াইজ হওয়ার চান্সেস অনেকটাই কম। এইটার মোটামুটি 3টে স্টেজ থাকে। একদম ইনিশিয়াল স্টেজে যখন খুব র্যাপিডলি এই সাইন অ্যান্ড সিমটম শো করতে থাকে, এবং নেক্সট স্টেজে যেটা হয় সেটা হচ্ছে একটা প্লে টু টাইপের ফর্ম করে, মানে একটা স্টেবিলাইজেশন ফর্মে আসে এবং তারপরে ধীরে ধীরে সেটা ইমপ্রুভ করতে থাকে। এই 3টে মোটামুটি স্টেজ। এবং অনেক ক্ষেত্রেই জানেন যে মোটামুটি যখন একটা কোনো রকম ইনফেকশন হয়, রোগী কিওর হয়ে যায় এবং তার কিছুদিন পর থেকে হঠাৎ করে হয়তো দেখা যায় যে জলটা গিলতে পারছি না, বা আমরা হাঁটতে গেলে বল পাচ্ছি না, বা আমরা কোনো জিনিস ধরতে গেলে সেটা ঠিক করে ধরতে পারছি না, হাতটা ঝিনঝিন করছে, পাটা ঝিনঝিন করছে। তো এই ধরনের যখনই কোনো সিমটম থাকবে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যাবেন। অনেক সময় দেখা গেছে যে ডাক্তারবাবু ইনিশিয়াল স্টেজে হয়তো ঠিক করে বুঝতেও পারছেন না। তো এইটা প্রপার টাইমে ডায়াগনোসিস হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যত আর্লি স্টেজে এটা ধরা যাবে তত আর্লি ট্রিটমেন্ট শুরু হবে এবং তত তাড়াতাড়ি কিন্তু আপনার রিকভারি রেট হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে এটা খুব তাড়াতাড়ি, মানে মাসখানেকের মধ্যে একদম সুস্থ হয়ে রোগী বাড়ি ফিরে গেছেন। আবার কোনো কোনো সময় এই পুরোটা সুস্থ হচ্ছে, মানে এই পুরো প্যারালাইটিক এফেক্টটাকে রিকভারি করতে 10 বছরও লেগে গেছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় জিবিএস সিনড্রোমটা না কিছু লং টার্ম কমপ্লিকেশনস রেখে যায়। তো সেইগুলো আমাদেরকে মানে সবাই মিলে ফাইট করতে হবে, কারণ একা এই রোগের থেকে বেরিয়ে আসাটা কিন্তু ডিফিকাল্ট। তো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে অবভিয়াসলি সাপোর্টিভ হতে হবে। এবং যখন রোগী ভর্তি হবেন তার পরবর্তী ক্ষেত্রে প্রপার কেয়ার, প্রপার ভেন্টিলেশন, প্রপার ফুড, প্রপার নিউট্রিশন, এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু হোল প্যাকেজ। আপনি কত তাড়াতাড়ি জিবিএস সিনড্রোম থেকে বেরিয়ে আসবেন। এটার কি কোনো প্রিভেনশন আছে? না, এটার অ্যাজ সাচ কোনো প্রিভেনশন নেই, এটার কোনো কিওর নেই, কিন্তু এটা ট্রিটেবল। এটাকে ট্রিট করে আপনার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা আপনাকে পসিবল। কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে কোনো একজন জিবিএস সিনড্রোমে আক্রান্ত হয়েছে? তার প্রথম হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, যেটা ডক্টর করবেন। নেক্সট হচ্ছে তার নার্ভাস সিস্টেম প্রপারলি চলছে কিনা, ঠিকঠাক রিফ্লেক্স, এইসবগুলো উনি চেক করবেন। তার নার্ভ কন্ডাকশন স্টাডিজ, তার ইলেকট্রোমায়োগ্রাফি, তার সিএসএফ মানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের যে ফ্লুইডটা রয়েছে সেইখানে সেল কাউন্ট, সেইখানে যে ডিটেল স্টাডি, এমআরআই, স্পাইরোমেট্রি, এইসব নানা রকম টেস্ট আছে যেগুলো করে জানা যায় যে কোনো একজন রোগীর জিবিএস সিনড্রোম হয়েছে কিনা। জিবিএস সিনড্রোম কার কার হবে সেটা বলাটা খুব ডিফিকাল্ট। কিছু কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এটার জন্য রেসপন্সিবল, আর কিছু কিছু জিনের মিউটেশন, কিছু কিছু জিনের পলিমরফিজম, যেরকম PMP22 বলে একটা জিন আছে যেটার মিউটেশন কিন্তু অনেক সময় জিবিএস সিনড্রোম বা অটো ইমিউন ডিজিজকে অনেক সময় ইনডিউস করে। বা আরেকটা জিন আছে যেটার নাম হচ্ছে CST2, এই জিনটার পলিমরফিজমও কিন্তু অনেক সময় এই অটো ইমিউন নানা রকম ডিজিজকে ইনডিউস করে। বা HLA বলে একটা জিন আছে, এরকম অনেক কিছু, অনেক ইন্টারলিউকিনস রয়েছে। তো সেইগুলো নানা রকম মিউটেশন হতে পারে, পলিমরফিজম হতে পারে, বা কোনো রকম অলরেডি প্রিভিয়াস ডিফেক্ট, এগুলো থেকে কিন্তু
এই জিবিএস সিনড্রোম হওয়ার চান্সেস থাকে। এই রোগটা কিন্তু হেরিডিটারি নয়, মানে আপনার হয়েছে মানে আপনার বাচ্চার হবে বা আপনার পরবর্তী কোনো জেনারেশনে হবে, এরকম কিন্তু ব্যাপারটা একদমই নয়। এটা ট্রিটমেন্ট কি আছে, এটার একদম প্রেজেন্ট ট্রিটমেন্ট দুটো আছে। একটা হচ্ছে প্লাজমাফেরেসিস, মানে যেহেতু এই অ্যান্টিবডিগুলোই তো রেসপন্সিবল, তো কি করা হয়, ব্লাড থেকে এই প্লাজমাগুলোকে এক্সট্র্যাক্ট করে বের করে দিয়ে অন্য সলিউশন দিয়ে আমাদের ব্লাডটাকে রিপ্লেস করে দেওয়া হয়, এই একটা থেরাপি। এবং আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন থেরাপি, আইভিআইজি যেটাকে বলে। এই দুটো থেরাপি মোস্টলি ইম্পর্টেন্ট। আর নেক্সট তো বললাম যে সাপোর্টিভ কেয়ার, যদি পেন হয় সেটাকে রিলিজ করার জন্য কোনো পার্টিকুলার মেডিকেশন, প্রপার নিউট্রিশন, প্রপার সাপোর্টিভ কেয়ার, প্রপার ফ্যামিলি হেল্প, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কত তাড়াতাড়ি আপনি এই জিবিএস সিনড্রোম থেকে বেরিয়ে আসতে পারছেন। কারণ যেহেতু একটা প্যারালাইটিক এফেক্ট হয়, আপনি ঠিক করে হাঁটতে পারবেন না, বা অনেক সময় আপনি ঠিক করে পেনটা ধরতে পারবেন না লেখার জন্য, বা কথা বলার জন্য প্রবলেম হবে। তো সেইগুলো ধীরে ধীরে ফিরে আসবে। আপনাকে প্রচণ্ড মানসিক জোর রেখে এটাকে ভাবতে হবে যে হ্যাঁ, আপনাকে বেরিয়ে আসতেই হবে এটা থেকে। এবং সেই মনের জোরটা যেন আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ডসরা অলওয়েজ আপনাকে দিতে থাকে। তাহলে দেখবেন যে এই জিবিএস সিনড্রোম থেকে বেরিয়ে আসাটা, যারা ফাইট করছে তাদের জন্য অনেক ডিফিকাল্ট। তো তাদেরকে অলওয়েজ স্যালুট, যে তারা ট্রুলি আ ফাইটার, যে তারা এই জিবিএস সিনড্রোম থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এবং যারা বেরিয়ে আসতে পেরেছেন তাদের উচিত যে তাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা, বা কিভাবে তারা বেরিয়ে এসছেন সেই স্টোরিগুলোকেও সবার সাথে শেয়ার করা। তাতে ভয়টা একটু কমবে, কারণ এটা একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে, যে জিবিএস সিনড্রোম মানেই সেটা ভীষণ ডেডলি একটা ডিজিজ, বা ভীষণ ভয়ের একটা ডিজিজ। আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, এবং প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো মতামত থাকে। আপনার মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।